হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। আজ 9ই সেপ্টেম্বর মঙ্গলবার। যেহেতু ওপরে ভীষণই রোদ, তাই নিচে চলে এলাম এই সিডলিং ট্রে থেকে চারাগুলোকে তুলে 2 ইঞ্চি টবের মধ্যে দেবো। এক বন্ধু কমেন্ট করেছে ছোট চারা কোনোভাবেই বাঁচাতে পারছো না। তো আজকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আমি ছোট চারাগুলোকে ছোট ছোট টবে দিই এবং সেই টব থেকেই বড় বেডে কিভাবে দেওয়া যায়। তো আজকে তো বড় বেডে দেবো না, আজকে 2 ইঞ্চি টবেতে দেখিয়ে দিচ্ছি। কিচেন কম্পোস্ট নিয়ে এনেছি, ছোট টবের মধ্যে ছিদ্রগুলোকে বন্ধ করার জন্য ছেঁড়া ন্যাকড়া নিয়ে নিয়েছি। যেই ন্যাকড়ার ব্যাগগুলো বাজারে দেয় সেই ন্যাকড়াগুলোকে নিয়ে নিয়েছি, একটু মাটি ভরে নিলাম। এবার খুব সাবধানে কিন্তু সিডলিং ট্রে থেকে আমি চারাটা তুলে দেখাচ্ছি। হালকাভাবে টান দিতে হবে যাতে শেকড় না ছিঁড়ে যায়। একটু খুঁচিয়ে নিলেও অসুবিধা হবে না, মানে নিচ থেকে একটুখানি ছোট্ট কাঠি দিয়ে খুঁচালেও কিন্তু উঠে আসবে। তবে এইভাবে দেওয়াটাই ভালো। শেকড়টা কত সুন্দর তৈরি হয়েছে দেখো। এইবার খুব গুরুত্বপূর্ণ জিনিস, শেকড়টাই কিন্তু শুধুমাত্র বসাতে হবে। গাছের গোড়াটা একেবারেই মাটির সাথে যাতে টাচ না খায়, শুধুমাত্র হালকাভাবে শেকড়টাকে বসিয়ে দিয়ে চারাটাকে সোজা করে দিতে হবে, ব্যাস এতেই লেগে যাবে। আমি এই কথাটা বহুবার বলেছি, শীতের চারা গাছ যেহেতু ভীষণ শেকড়গুলো পাতলা হয়, সে ফুল গাছের হোক বা সবজি গাছের, যেহেতু খুবই পাতলা শেকড় হয় তাই জন্য মাটির নিচে দিয়ে দিলেই গোড়া পচে যাবে। সেরকমই এরকম ছোট ছোট চারা গাছে শুধুমাত্র শেকড়ের জায়গাটাকেই নিচে দেবে। একটুখানি সামান্য আঙুল দিয়ে চেপে দিলেই কিন্তু চারা গাছটা বেঁচে যাবে। সামান্য অল্প একটুখানি জল দেবে, জলের ব্যাপারটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ছোট চারা গাছ তো সবে সবে দেওয়া হয়, এই সময় যদি অতিরিক্ত জল দেওয়া হয় এবং টবের তলা দিয়ে বেরিয়ে যায় তাহলে তো মাটিটা খুবই ভেজে থাকবে, আর শেকড় তো নিশ্চয়ই একদিনে অনেকটা ছড়িয়ে যাবে না, সেই জন্যই শেকড়গুলোও পচে যেতে পারে। তাই জন্য এমন জল দিতে হবে সামান্য করে যাতে তলা দিয়ে বেরিয়ে যেতে না পারে, শুধুমাত্র শেকড়টা ভেজে থাকবে এবং তাতেই শেকড়টা ভালোভাবে ছাড়বে। দেখো তলা দিয়ে কোনো জল বেরায়নি। এইবার জল যতক্ষণ না শুকাবে, তাতে যদি 7 দিন বা 8 দিন লেগে যায় তা ততদিন পর্যন্ত জল দেওয়া যাবে না। তবে রোজই সামান্য সামান্য 1 ফোঁটা করে ড্রপের মতো করে আঙুল দিয়ে জল দেওয়া যেতে পারে। এবার এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে বৃষ্টি সরাসরিভাবে গায়ে না লাগে, মানে চারা গাছের উপর যাতে না পড়ে। আমি রেখেছি এই যে আমার বক্স জানলার কাছে, এখানে রোদ আলো তাপ সবই পড়বে। কদিন ধরেই দেখছি এইদিকে, মানে এই লেবু গাছের গোড়ার দিকে একটা শসার চারা রেখেছিলাম, খুব একটা বেশি ভালো গ্রোথ নিচ্ছে না। যেহেতু খুব বেশি রোদ পাইনি তাই জন্যই এই চারাটাকে অন্য একটা চারার কাছে রাখলাম। এই দেখুন, এই শসার চারাটা কিন্তু ভীষণ সুন্দর চেহারা নিয়ে বাড়ছে, আর যেটা এখন নিয়ে এলাম সেটা খুব একটা বেশি ভালো চেহারাটা হয়নি। এটা যেমন কত সুন্দর পাতাটা গোল গোল মতো হয়েছে, ছড়িয়েছেও ভালো, আর এটার পাতাটা খুব একটা বেশি হেলদি হয়নি, সেই জন্যই কড়া রোদে রাখলাম। কড়া রোদ পেলেই একেবারেই স্বাস্থ্যটা ঠিক হয়ে যাবে। আর এক বন্ধু কমেন্ট করেছে উচ্ছে করলা গাছে ছোট থাকতেই কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। এটা হলুদ হয়ে যাবার দুটো কারণ থাকে। প্রথম কারণ হলো সবজি গাছে একটু খাবারের প্রয়োজন হয়, সে জৈব হোক বা রাসায়নিক, খাবার কম হয়ে গেলেই উচ্ছে করলা ছোট থাকতেই হলুদ হয়ে যায়। আর একটা কারণ হলো গাছের গোড়ার মাটি যদি না শুকায়, তার মধ্যে যদি বারবার জল দেওয়া হয় তাহলে অতিরিক্ত জলেতেই গাছের গোড়া নষ্ট হয়ে যায় এবং ফলগুলোও হলুদ হতে থাকে, এবং যতবার ফুল আসবে ফুলগুলোও কিন্তু অর্ধেকের বেশি ঝরে যায়। সেই জন্য জলের দিকটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, যে শেকড় যখন বাড়বে তখন জলের চাহিদা তখন বাড়ে, কিন্তু ছোট থাকতেই গাছে শেকড়ের চাহিদাটা জলের অতটা থাকে না, তাই জন্য গাছের গোড়া ভেজাই থাকে। বেলা 3:30-র পর কিন্তু রোদের তাপটা অনেকটাই কমে যায়, তাই তখন আমি ছোট চারা গাছের ওপর থেকে ঢাকাগুলোকে সরিয়ে দিই। এখন রোদের তাপটা যেহেতু কম আছে এবার নিতে পারবে। চারার বয়স যখন 8 থেকে 10 দিন মতো হবে তখন আর ঢেকে রাখার প্রয়োজন নেই, কারণ সম্পূর্ণ রোদের তাপ কিন্তু তখন চারা গাছগুলো খুব অনায়াসে নিতে পারবে এবং গ্রোথটাও ভালো হবে। তবে ছোট থাকতে ঢেকে রাখাটাই ভালো, এতে চারা গাছগুলো ঝিমিয়ে যাবে না বা মারা যাবে না। গাছের গোড়াতেও অল্প অল্প করে জল দিতে হবে, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। ছোট চারা গাছে অনেক বেশি জল ঢেলে দিলেই কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। এই দেখুন বেগুন চারাগুলো কত সুন্দরভাবে বাড়ছে, সমস্ত ঢাকা আমি খুলে দিয়েছি। আর নিচের দিকের পাতাগুলোকে সবসময় কেটে দিলে ওপরের দিকে গাছ বাড়বে, এটা তো আমি এর আগেও বলেছি। যে বড় বড় গাছগুলো রয়েছে বেগুনের, সেই গাছের ব্যাপারেও আমি বলে দিয়েছিলাম যে গাছকে দ্রুত লম্বা কিভাবে করা যাবে।
আর এদিকে ড্রামটার মধ্যে কচু গাছটা কেটে নিয়েছিলাম, সেই গোড়া থেকে আবারও নতুন করে কচু শাক উঠছে। সাথে লতি দিয়ে যে কচু পাতাটা বেরিয়েছিল সেখান থেকেও পাতাগুলো কিন্তু দিব্যি বড় হচ্ছে। আর এদিকে লাউ পাতাটার মাথা একটু কেটে নিলাম, 5-6টা পাতা বেরিয়েছে, এখন থেকেই কিন্তু শুরু করে দিতে হবে গাছে খাবার দেওয়া। চেহারা তো খুবই সুন্দর রয়েছে, কদিন আগেই আমি মাটি দিয়েছিলাম যেহেতু অল্প মাটি ছিল। আর এই যে দেখুন কচু শাকের গোড়ার থেকে আবার নতুন করে কচু শাক বেরাচ্ছে, বেরাক, কোনো অসুবিধা নেই। আর এদিকে বেগুন গাছের মাটিটা দেখুন চারিদিকে শুকনো, শুধুমাত্র মাঝের জায়গাটুকুনি অল্প অল্প করে জল দিয়েছি। খুব বেশি জল দিলে কিন্তু একেবারেই গোড়া নষ্ট হয়ে যাবে। অল্প অল্প জল দিলে, অল্প অল্প ছায়া রোদে গাছ খুব সুন্দরভাবে বাড়বে। সাথে লাউ গাছের মাথাগুলো কিন্তু সব কেটে দেবো, তাহলে ব্রাঞ্চ বাড়বে এবং গাছটা বেশ ঝোপালো হবে। এই গাছগুলো যেহেতু সবার আগে বসানো, এই গাছে কিন্তু আমি 15 দিন পর পর খাবার দিই। কিন্তু যেই গাছটা সবুজ ড্রামের মধ্যে রয়েছে সেটা সবেমাত্র ছোট থেকে বড় হতে শুরু হয়েছে, 5-6টা পাতা নিয়ে, সেই গাছটাকে কিন্তু আমি আজকে থেকে খাবার দেওয়া শুরু করব। আর এইদিকে 10 ইঞ্চি টবের মধ্যে কলমি শাকের দানা দিয়েছিলাম 1 মাস আগে, 1 মাসের মধ্যেই শাক আমি একবার কেটেও নিয়েছি। এখন আবার দেখছি এর মধ্যে 3-4টে পেঁপের চারা উঠেছে। যদি জায়গা থাকতো এবং মাটি থাকতো তাহলে চারাগুলোকে বসিয়ে দিতাম, কিন্তু শীতে যেহেতু আমি অনেক সবজি করি এবং অনেক বেশি ফুল গাছ করি, তাই মাটির অভাবে এবং জায়গার অভাবে চারাগুলোকে তুলে ফেলতে হলো। চারা তুলে ফেলতেও কিন্তু ভীষণই খারাপ লাগে, কি আর করা যাবে। হাতের ফ্যান নিয়ে এনেছি, এটা গতকালের পুরনো ফ্যান, সাথে লেবু চিপে নিয়েছি, অল্প একটুখানি লেবুটাকে চিপে জল দিয়ে পাতলা করে নতুন লাউ গাছে দিয়ে দেবো। এই সময় লাউ গাছে খাবার দেওয়াটা খুবই দরকার। 10-12 দিন পর পর কিন্তু এরকমভাবে ভাতের ফ্যান দেবো। শুধু যে ভাতের ফ্যান দেবো তা নয়, চাল ধোয়া জলও দেবো এবং সব রকম মেশানো সলিড খাবারও দেবো। সলিড খাবার বলতে ওই কিচেন কম্পোস্টও দিতে পারি, কাঁচা সবজিও দিতে পারি, সবজির খোসা টোসা যেগুলো বেরায়। আর এই 1 মাস ধরে অনেক চেষ্টা করে জৈবভাবে কিন্তু বাগান থেকে আমি পোকামাকড় সব দূর করেছি। গতকালকে দেখিয়েছিলাম যে পেঁয়াজ রসুন কেটে আমি এই বাটিটার মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম, সমানে নাড়াচাড়া করব। 3-4 দিন পচলেই তবেই কিন্তু আমি গাছের আবার দিয়ে দেবো। গাছের গোড়াতেও খুব ভালো খাবার হিসাবে দেওয়া যেতে পারে এবং গাছে স্প্রে করেও দিতে পারা যায়। আমি তো সবসময় ব্লগে দেখিয়েই দিয়েছি, দেখুন গতকালকেই আমি তৈরি করেছিলাম। আর অনেকেই যে বলেন পোকা হয়ে যায়, যদি রোজ একবার করে এইভাবে নাড়িয়ে দেন তাহলে কেন পোকা হবে। আর এই পেঁয়াজ রসুনের তীব্র গন্ধেই কিন্তু বাগান থেকে আমার সমস্ত পোকা গিয়েছে। এত অতিরিক্ত বৃষ্টি হয়েছে এবারে, ওই জন্য পোকার পরিমাণটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছিল। পোকা এখন নেই, তবে এখন থেকেই কিন্তু এটা বন্ধ করলে চলবে, কারণ আবারও শুনতে পাচ্ছি বৃষ্টি হবে। এই বৃষ্টি যে কবে শেষ হবে আর কবে যে এই পোকার হাত থেকে মুক্তি পাবো তা কে জানে। সামনেই শীত, আর শীতের আগে যদি এরকমভাবেই বৃষ্টি বাদল হয় তাহলে গাছগুলোও তো নষ্ট হয়ে যাবে। সমস্ত শীতের চারা গাছগুলো যেগুলো রেডি করছি, এই দেখুন গাছপালা একেবারে ফ্রেশ, কোনো গাছে কোনো মিলিবাগ নেই, কোনো জাপ পোকা নেই, বা ওই যে কি ঢ্যাপ পোকা কি একটা বলে না, সেই ঢ্যাপ পোকাও ছিল, সেই সব কোনো পোকাই নেই, একেবারে ফ্রেশ পাতা টাতা হয়ে গিয়েছে। তবে এরকমভাবে একদিন দিয়ে পরের দিন দেবো না এরকম করলে হবে না, 3-4 দিন পর পর দিতে থাকলেই কিন্তু পুরো একেবারে পোকা সাফ হয়ে যাবে। আর তাছাড়া পেঁয়াজ রসুনের জলেতে কোনো রকম গাছের ক্ষতি তো হবেই না, উল্টে গাছ খুব ভালো খাবারও পেয়ে যাবে এবং কীটনাশক তো বটেই। চলুন, ওপরের কাজ তো মোটামুটি শেষ হয়েছে, এখনও কিন্তু নিচে অনেক কাজ বাকি রয়েছে। যেহেতু আজকে আবার দেখছি একটু মেঘলা মেঘলা করে আসছে, যখন তখন বৃষ্টি হয়ে যেতে পারে, সেই জন্যই সব মাটি ফাটি সরাতে হবে। আজকেও যেহেতু মোটামুটি ভালোই রোদ ছিল, তাই জন্য 4টে ফুলের বেড কিন্তু আমি রেডি করে নিয়েছি। এগুলোকে সবই সরাতে হবে যাতে বৃষ্টির জল না পড়ে। এদিকে জৈব সারটাও আমি রোদ খাইয়েছিলাম, কাঠের ভুসি এই ড্রামটার মধ্যে রয়েছে, সেটাও আমি রোদ খাইয়ে নিয়েছি। সবই ঢেকে ঢুকে রাখবো, তুলে দেবো যাতে বৃষ্টি হলে কোনো সমস্যা না হয়। অনেক কষ্ট করে রোদের মধ্যে তেতে পুড়ে কিন্তু আমি বাগান করি, আর বাগানে কাজকর্ম করতে আমার খুবই কষ্ট হয়। এই কড়া রোদের মধ্যে শুধুমাত্র বাগান ভালোবাসি বলেই করি। ওপরের মাটি ফাটি সবই চাপা দিয়ে এসেছি, আর যেই সব বেডগুলোকে রেডি করছি তার মধ্যে বৃষ্টির জল পড়লে কোনো অসুবিধা হবে না, কিন্তু শীতের যে গাছগুলো রয়েছে সেগুলোকে তো সরাতে হবে। আর এই সিডলিং ট্রের মধ্যেই কপির চারাগুলোকে ছিল, সেগুলোকেই রোদে শুকনো করে আবার ঝেড়ে দিলাম। শীতের ছোট ছোট দানা ফেলবো, মানে ফুল গাছের দানা ফেলবো এর মধ্যেই। তবে এখনও কিন্তু একটা ট্রের মধ্যে চারা গাছ রয়েছে, এগুলোকে বসাবার জায়গা পাইনি, একটু বড় হোক, তবে এগুলো খুবই ছোট, একটু বড় হলে এগুলোকেও বসিয়ে দিতে হবে। এই দেখুন কোনো অসুবিধা নেই, সিডলিং ট্রেতে চারা করা খুবই সোজা। এইগুলোকে তুলে ফেলার পর এর মধ্যেই আবার নতুন করে মাটি এবং সার দিয়ে শীতের ফুল গাছের দানা ফেলবো। সেখান থেকেই কিন্তু খুব সুন্দর শীতের ফুল গাছ হবে। প্রতিবারেই কিন্তু আমি শীতের ফুলের কিছু বীজ কিনি, আবার কিছু চারাও নিয়ে আসি। সিডলিং ট্রে
5টা দিয়েছিল। মিশো থেকে অর্ডার করেছিলাম, 3টে ব্যবহার করেছি, এখনও কিন্তু 2টো নতুন আছে। তো এই 2টো মনে হয় লাগবে না, গরমের সময় দেখব যদি কোনো বীজ থেকে চারা তৈরি করার থাকে তখন ব্যবহার করব। এখন আপাতত 3টেতেই হয়ে যাবে। রোদের জন্য এখানেও সমস্ত কিছু ঢাকা দিয়েছিলাম, মানে ছোট চারা, এখন আর রোদের তাপ নেই তাই খুলে দিলাম। সাথে এই বাঁশ গাছগুলোও কিন্তু একটুখানি জল দিয়ে রোদে দিয়েছিলাম, যেহেতু ইনডোরে থাকে তাই জন্য মাঝে মধ্যে একটু রোদও খাওয়াই আর একটুখানি জলও দিই। জল যেহেতু খুবই কম লাগে। সমস্ত কাজ শেষ, এই দেখুন বলতে না বলতেই আবার 2-1 ফোঁটা করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।